আজ রয়েছে কোলাম চালের ভাত, তার সাথে রয়েছে গাওয়া ঘি, সাথে একটা ডিম সেদ্ধ। আগের দিনের একটু গাঠি কচুর তরকারি ছিল, আর আজকে করেছি ফুলকপি পোস্ত। আজকে একেবারে ডিম সেদ্ধ আর ঘি নিয়ে চলে এসেছি। আজকে ডিম সেদ্ধ খেতে খুব ইচ্ছে করছে, আলু ভাতে দিইনি, কিন্তু ডিম সেদ্ধ দিয়েছি। কালকের একটু গাঠি কচুর তরকারি ছিল, সেটাও এনেছি। আর আজকে আলু ফুলকপি মানে সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছি। পোস্ত বেশি, সর্ষেটা একটু কম রয়েছে, তো এরম ভাবে বানিয়েছি। তো না, ঘিটাও নিয়ে নাও, অতটা ঘি লাগবে না। আর এই ঘিটা না দারুণ খাচ্ছি, কলকাতা থেকে আনা ঘি। এই ঘিটা আসার পর থেকে না আমি দেশি ঘি খেতেই ভুলে গেছি। মানে আমাদের ঘরে তো দেশি ঘি এনে রাখা হয়, আমাদের ঘরে ঘিটা একটু বেশি ইউজ হয়। তো ওই ঘিটা এবারে খাওয়া ভুলে গেছি। আমি আমি কিন্তু আজকে একটু ঘুমিয়েও নিয়েছি। আজকে রান্না বান্না সেরে অয়নের মতন 12টায় আজকে ঢুকেছে বাড়িতে, কিন্তু আমার সমস্ত কাজ টাজ সেরে আমি আজকে ঘুমিয়ে নিয়েছি। অয়নও দেখলাম এসে স্নান টান সেরে ও ঘুমিয়ে নিয়েছে। দুজনে খুব ঘুম দিয়েছি আজকে। খুব ঘুম পাচ্ছিল, অত সকালে উঠি তো, 6টারও আগে উঠেছি। আজকে উঠেছি কটায়, 5:30টায়। একটু সল্টও নিয়ে নিলাম। আমি কিন্তু পিঙ্ক সল্টই খাই, ঠিক আছে? আমি সাদা নুন একদমই খাই না। ডিমটা একটুখানি ভাবছি মেখে নি ঘিয়ের মধ্যে, ভাল লাগবে খেতে। অন্য দুটো তরকারি নিরামিষ, শুধু ডিমটাই খাচ্ছি আমিষ। অনেকদিন ডিম সেদ্ধ খাই না, খুব ডিম খেতে ইচ্ছা করছিল। চলো খাই। হুম, দারুন। হুম, এই নাও। হুম, ঘিটা দিয়ে খুব ভালো লাগছে খেতে। একটু আলু সিদ্ধ হলে হয়তো আরো ভালো লাগতো, কিন্তু আজকে এত তরকারি আছে না, আলু সিদ্ধ দিয়ে খেতে খেতে না আলু সিদ্ধ দিয়ে খেতেই থাকবো। তোমরা অনেকেই না, অনেকে না, দু একজন কমেন্ট সেকশনে আমার কাছে ফোন নাম্বার চাইছো। আমার কাছে ফোন নাম্বার চেও না, আমি ফোন নাম্বার কাউকেই দেবো না। আর কারুকে এরকম ভাবে কেউ ফোন নাম্বার দেয়ও না, উচিতও না, তাই না? কোনো বিষয় হলে কমেন্ট সেকশনে লিখে দেবে, আমি যদি উত্তর দিতে হয় উত্তর দিয়ে দেবো। আমি যখন তোমাদের সাথে মানে এই চ্যানেলটা করেছিলাম, বুঝেছো, নির্ভেজাল আড্ডা মারবো, নিজের লাইফের গল্প বলবো, ছোটবেলার গল্প করতে করতে কখন যেন আমার গল্প আর তোমাদের গল্প সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। তোমরা এখন আমাকে অনেক প্রশ্ন করো, আর আমি বাড়িতে বসে বসে চিন্তা করি। অনেক সময় আবার ভাবি এরকমও হয়, কি উত্তর দেব, কি বলবো। কিন্তু অনেক সময় আমি আমার নিজের লাইফের থেকে তোমাদের সাথে অনেক গল্প করে করে বা অনেক কিছু বলে এটাও বোঝাতে চাই যে লাইফটাকে আমি কিভাবে দেখি, বা তোমরা যে লাইফে এই যে প্রবলেম গুলো ফেস করছো, তার মেন কিছু কারণ হচ্ছে তোমরা না এর একেবারে রুটে পৌঁছচ্ছ না। তো এই কারণে আমি অনেক সময় তোমাদের অনেক কিছু খুব চোখে আঙুল দিয়ে দেখাই। তোমরা অনেকে বুঝতে পারো, তোমরা আমাকে খুব বলো যে দিদি তোমার এই কথাগুলো খুব ভাল লাগে, কিন্তু অনেকে খুব চুপ থাকো, কিছুই বলো না। তো আমি এক সময় মনে মনে ভাবি, কোথাও হয়তো আমিও তোমাদের অনেক কিছু বোঝাতে পারি না, আর কোথাও হয়তো তোমরা অনেক কিছু বুঝতে পারো না যে দিদি কি বলতে চাইছে, তাই না? ঠিক বলছি না? দিদি কি বলতে চাইছে আসলে না, আমি মানে এত ভেবেছিলাম আমি নিজেরই গল্প করব, আড্ডা মারবো, করতে করতে তোমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে 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 আমি একটা জিনিস এখন খুব বুঝি,
যে শুধু নিজের গল্প করলাম বা নিজের কথা বললাম, তাতে কিন্তু সকলের খিদে মিটবে না বা মিটছে না। তোমরা আরো আমার বিষয়ে খুব ইন্টারেস্টেড হচ্ছ, তোমরা আমাকে অনেক প্রশ্ন করো, অনেক কিছু আমার কাছে জানতে চাও। আর এর খোঁজ দিতে দিতে আমিও তোমাদের অনেক সময় এমন জায়গায় নিয়ে চলে যাই যেখানে তোমরা যেতে অভ্যস্ত নও বা ওটা নিয়ে ভাবতে অভ্যস্ত নও। ঠিক বলছি কিনা বলো। আমার না তোমাদের সাথে কথা বলে সব থেকে আমার খুব মনে হয় যে এখন সব থেকে না দরকার, যারা ধরো এখনো সংসার জীবনে পদার্পণ করনি, জীবনটাকে জাস্ট দেখছো, অন্যকে দেখছো, কি করবে কি করবে না ভাবছো, কিন্তু কিছু বুঝতে পারছো না, শুধু ভাবছো চারদিকে যা চলছে সেরকমই কিছু একটা করব। কিন্তু মনে রেখো, যখন সমস্যায় পড়বে না, তখন ওই একই অবস্থায় কিন্তু হবে, যে তখন আর বেরোনোর পথ থাকবে না। আর তখন যখন জিজ্ঞেস করবে না যে এবার আমি কি করব, তখন বলাটা খুব কঠিন হয়ে যাবে। আগের দিন একটা বাচ্চা মেয়ে, মানে কলেজে পড়ো, তুমি এসে বলেছো যে তোমাকে তোমাকে আমি খুব ইন্সপায়ার্ড করি, তোমার আমার কথা খুব ভালো লাগে। আমার খুব ভালো লেগেছে যে আমি তোমার মতন বাচ্চা মেয়েদেরও ইন্সপায়ার্ড করতে পারছি, তোমরা আমার কথা বুঝতে পারছো, এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। যারা লাইফে এক্সপিরিয়েন্সড, লাইফটাকে তাদের মতো করে দেখছে, ঝেলছে প্রত্যেক দিনের লাইফ, তারা তো তাদের মতো লাইফটাকে দেখছেই, জানছেই। কিন্তু তোমরা যারা এখনো ছোট, তোমরা কিন্তু চারপাশের বড়দের দেখেই ফলো করবে, তাই না? মা কি করেছে, আশেপাশের সবাই কি করছে, দিদিরা কি করছে, এগুলো দেখে তো তোমরা ফলো করবে। তোমাদের কাছে খুব সমস্যা হয়ে যায় যে ভবিষ্যতে তোমরা কি করবে, এই ডিসিশন নেওয়াটা, যে আগে যারা যা যা করেছে সেটাই করব, না আমাদের নিজেদের চোখে যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো পূরণ করব। ঠিক বলছি না? অনেকে তো বিয়ের মতন কমপ্লিকেশনে তোমরা জড়াতেও চাও না, তাই তো? কিন্তু মা বাবা সমাজ সবাই তোমাদের ওই দিকেই টেনে নিয়ে যাবে, যে ভবিষ্যতে তাহলে সিকিউরিটি কি, পাশে একটা মানুষ থাকবে। আর একটা মানুষ থাকা খুব দরকারও পাশে, কিন্তু সেই মানুষটা যে সত্যি সে মনের মতো মানুষ হবে, সুখে দুঃখে কেয়ার করবে, সেটা নিশ্চয়তাটা কে দেবে বলো? মা বাবা দিতে পারবে? পারবে না তো। তারাও তো উপর থেকেই বিচার করবে, ছেলের আয় কত, ছেলে কি চাকরি করে, ছেলে মা বাবার সাথে কিভাবে কথা বলে, কতটা ভদ্র, কতটা সভ্য। কিন্তু একটা ছেলে বা, এবার ছেলেরা বলবে দিদি তুমি আমাদের নিয়ে বলছো না, আমি মেয়েদের নিয়েই বলছি, ঠিক আছে? কিন্তু একটা ছেলে তার স্ত্রীর সাথে কতটা সে ভালো হাজবেন্ড হতে পারবে, সেটার কি কেউ গ্যারান্টি দিতে পারে? পারে না, না? তাই না? এবার অনেক ছেলেরা বলে দিদি তুমি তাহলে মেয়েদের নিয়েই বলো। হ্যাঁ, আমি তো একটা মেয়ে, তাই মেয়েদের নিয়েই বলি। আমার কথা শুনে যদি 10টা মেয়ের লাইফও পরিবর্তন হয় বা চিন্তাধারা পরিবর্তন হয় না, এতে তোমাদেরও খুব হেল্প হবে, ছেলেদের, তাই না? তোমরাও চাও না এমন কোনো মেয়েদের সাথে বিয়ে করতে যাদের চিন্তা ভাবনা অন্যরকম, সেই সেকেলে টাইপের নয়, বা একই ধারায় চলছে, অন্যেরা যা করছে সেও তাই করছে, তার নিজস্বতা কিছু নেই, এরকম ভালো লাগবে? ভালো তো লাগে না, তাই না? একটা মেয়েরও যদি চিন্তাধারা চেঞ্জ হয়, সেটা একটা ছেলের জন্য কি উপকারী নয়? আর আমি মেয়ে হয়ে মেয়েদেরই বুঝি, তাই আমি মেয়েদের কথাই বলি, এই আর কি। তোমাদের মতন ছোট ছোট মেয়েরা যখন এসে বলো না যে দিদি তোমার কথা শুনে খুব ইন্সপায়ার হচ্ছি, এই হচ্ছি ওই হচ্ছি, আমার না বেশি ভালো লাগে তোমাদের কথা। কেন জানো তো? কারণ তোমরা না এখনো জীবনটাকে ঝেলছো না, বাদ বাকিরা সব ঝেলছে। এবার আমি ফুলকপিটা নিয়ে নিই।
ফুলকপি আর আলু পোস্ত সর্ষে দিয়ে সব দিয়ে করেছি। ফুলকপি নিয়েছি, মাখি, মাখতে মাখতেও কথা বলি। ফুলকপি আলু পোস্ত অনেক দিন বাদে খাচ্ছি। তো আমি এটাই সবসময় বলি যে তোমাদের যদি কারো চিন্তা ভাবনা চেঞ্জ করতে পারি কিছুটা, অনেকে না হাতড়াচ্ছে, আমি একটা সময় কিন্তু হাতড়েছি, কি করব কি করব না, বিয়ে করব কি করব না। আমি তো বিয়ে করব না এটাই ভেবে চলেছি, কিন্তু তারপর ঘটে গেছে অন্য জিনিস। কিন্তু সবার লাইফে তো তা হয় না। আমি একজনের গল্প আজকে আর বলবো না, নেক্সট দিন তোমাদের সাথে আমি আলোচনা করব তার গল্প, কারণ আজকে খেতে খেতে এত সময়ও হবে না আর টাইমও অনেক বেড়ে যায়। তো একদিনেই সব কথা বলা যায় না, বলবো আমি তার গল্প। আর আমি যে গল্পগুলো বলি না তোমাদের সাথে আমার লাইফের, এগুলো কিন্তু একদম অথেন্টিক এবং সত্য ঘটনা। আমি জানি না, আমার জীবনটা ছোটবেলা থেকে না ভীষণ বৈচিত্র্যপূর্ণ। ক্লাস 4-এ যখন পড়ি বললাম না, আমি আমার বাবাকে হারিয়েছি, একা একা মানুষ হয়েছি, আমার দিদিভাই হস্টেলে ছিল, আমি কিন্তু একা একাই বেড়ে উঠেছি। ছোটবেলা আমিও কিন্তু ন্যানির হাতে আয়ার হাতে মানুষ হয়েছি। মা তো স্কুলে চলে যেত। তারপরেতে আমাদের যখন বাড়ি হয়েছে গঙ্গার পাড়ে, আমার বাবার কিনে রাখা জমির উপর যখন বাড়ি হয়েছে, তখন আমরা মামা বাড়িতে থেকেছি। তারপর আমি একা একা ওই বাড়িতে যখন আমাদের বাড়ি হয়ে গেছে তখন আমি ওখানে এসে থেকেছি। আর আমি ছোটবেলা থেকে সব থেকে কাদের কাছে মানুষ হয়েছে জানো? বন্ধুদের কাছে। ছোটবেলা থেকেই বললাম না, আমার নেবার আমাদের যে প্রতিবেশীরা ছিল, তাদের ঘরে যে ছেলে মেয়েরা ছিল, আমি কিন্তু তাদের সাথেই বেশি মানুষ হয়েছি। পাশের বাড়ির কাকিমা জেঠিমা, তারা আবার তাদের ছেলে মেয়েদের বলতো যে মৌমির সাথে গিয়ে থাক, মৌমির সাথে গিয়ে ইয়ে কর, ও তো একা একা আছে। আমি ছোটবেলা থেকে ওই যে পাশের বাড়ির মামা দাদু মামি দিদা তাদের কাছে মানুষ হয়েছি, তাদেরকে ছোটবেলা থেকে আমি দেখেছি। মামা দাদু মামি দিদা একটাই ছেলে, 9 বছর বাদে তার ছেলে হয়েছিল, ঠিক আছে? আর সেই ছেলে প্রেসিডেন্সিতে পড়তো, মারাত্মক স্টুডেন্ট, গোল্ড মেডেল পাওয়া ভালো স্টুডেন্ট সে। তো 24 বছর বয়সে টিকলু কাকুন মারা যায় ক্যান্সার হয়ে। সেই সময়, আজ থেকে অনেক বছর আগের কথা আমি বলছি, তখন আমি নিজেই ওই 5-এ পড়ি যখন, তখনই আমাদের বাড়ি হয়েছে গঙ্গার পাড়ে, আমি এসছি। তো আমি সেই সময়তেই দেখেছি টিকলু কাকুন ওই সেই সময়তেই মারা গেছে। তো আমি এরকম অনেকের সাথেই ছোটবেলা থেকে বেড়ে উঠেছি, আমার জীবনে এত অভিজ্ঞতা। তারপর আমার বিয়ে হওয়া, বিয়ে হওয়ার পরের দিনই আমি বাইরে চলে এসেছি পন্ডিচেরিতে। কত রকম মানুষের সাথে আমি উঠেছি বসেছি, কত রকম জাতের লোকের সাথে আমি মিশেছি। বিহারি বলো, তামিল বলো, তেলেগু বলো, কানাডিয়ান বলো, সব রকম, মালায়ালাম বলো, সব রকম লোকের সাথে আমি ওঠা বসা করেছি। মানুষকে আমি কাছ থেকে দেখেছি। ছোটবেলায় বললাম না, আমাকে যাদের সাথে মিশতে বারণ করতো, আমি সেই সব বন্ধুদের সাথে মিশতাম। এর জন্য আমি কিন্তু সব রকমের মানুষকে চিনেছি। বলতে পারো কখনো থেকে শিখেছি, কখনো দেখে শিখেছি, কিন্তু আমি শিখেছি। তো আমার লাইফে না এক্সপিরিয়েন্স আর এক্সপিরিয়েন্সে ভর্তি। তা আমি না যখন আমি যখন ব্লগিং করতাম না, অয়ন আমাকে এই কথাটা খুব বলতো, তুমি মৌমি এমন কিছু একটা করো যেখানে না তুমি তোমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারো, এতে না লোকের অনেক উপকার হবে। আর আমি যে ব্লগিং করতাম, আমি তো অন্যান্যদের ব্লগিং চ্যানেলও দেখতাম। সেখানে না শুধু দেখাচ্ছে কে কত পয়সা খরচা করছে, কার বর কত পয়সা খরচা করাচ্ছে। একটা জিনিস কিনে এনে বলছে এই জিনিসটার দামটা আমি না বলবো না, গুগলে সার্চ করে নিও। আমি তো খুব ভালো, আমি না বলবো না এর দাম, আমি তো অহংকারী নই। আমি না রীতিমতন এই ধরনের ব্লগ দেখে 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 না পুরো পেকে গেছি, জানো তো। আমি এখন কারুর ব্লগ দেখি না, কারুর না। কারণ আমি একটা জিনিস বুঝি যে মানুষকে না ভুল পথে এখন নিয়ে যাচ্ছে মানুষেরাই। তার সাথে সাথে এখনকার দিনে খুব স্টাইল হয়েছে কার বর কাকে বেশি ভালোবাসে এবং কিভাবে ভালোবাসে। এটা দেখে দেখে না বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ভাবে ডিপ্রেশন তৈরি হচ্ছে, আমি নিজে দেখেছি এগুলো। কারণ হয়তো ব্লগ দেখছি, সে নেক্সট দিন এসেই বলছে তোমরা আমাকে হিংসে করছো, আমি তো অনেক উন্নতি করছি তাই আমাকে লোকে হিংসে করছে। না, লোকে না খুব ডিস্টার্ব হচ্ছে। আমি এখন সবাইকে দেখা ছেড়ে দিয়েছি, সত্যি ছেড়ে দিয়েছি। আমি এখন কারোর ব্লগ চ্যানেল দেখি না। আমি এখন খুব ভালো ভালো, সকালবেলা খুব ভালো ভালো কিছু চ্যানেল আসে যেখানে বুদ্ধদেবের সম্পর্কে বা আরো বিভিন্ন ঋষিমুনিদের সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলে, যেটা আমাদের জীবনেও খুব প্রযোজ্য।
আমি সেই ধরনের চ্যানেলগুলো এখন বেশি দেখি। তারপর থেকে দেখছি আমার মন খুব ভালো থাকছে। অনেকে আমাকে তোমরা বলেছো এর আগে, এখন আর বলো না। এটা খুব ভালো যে তোমরা হয়তো সাহসও পাও না আমাকে এই কথা বলার, যে দিদি তুমি কিছু সেজে গুজে বসো, সেজে গুজে খেতে বসো। সেজে গুজে কি খেতে বসবো? একজন আমাকে বলেছে তুমি ভালো সুন্দর সুন্দর শাড়ি পরে খেতে বসো। এটাও তো সুন্দর সুন্দর শাড়ির অ্যাডভার্টাইজমেন্ট চলছে না? আমি হাতে একটা প্লাস্টিকের চুড়ি পরে খেতে বসি, সেটাও তোমাদের কথায়। আগে আমি পরতাম না, তো এখন যবে থেকে আমাদের বাড়িতে রং টং করছি, কাজ হয়েছে, এই প্লাস্টিকের পলার চুড়িটা পেয়েছি, এটা পরে বসছি। ঘরে আমার সোনার চুড়ি সোনার জিনিসের কোনো অভাব নেই, তাই না? আজকে আমি একটা বয়সে চলে এসেছি, কিন্তু আমার যখন ছোটবেলায় বিয়ে হয়েছে আমার গয়নাগাটির শখ, এটা ওটা বানিয়েছি, পরেছি, সেজেছি। কিন্তু কখনো এটাকে ঘটা করে দেখাবো এরকম মেন্টালিটি মানে আমার নেই, কোনোদিনও নেই। আমি দেখেছি এরকম ধরনের কাজ করলে লোকেরা দুঃখ পায় বেশি, লোকের খারাপ লাগে বেশি। কিছু লোকের খুব ভালো লাগে, তোমার গয়নার ডিজাইনটা দেখাও তো, আমি কিনবো। কিন্তু কিছু লোকের খুব খারাপ লাগে। তো যাই হোক, এখনকার দিনে এইসবই চলছে। তো এই কারণে আমি একদম সিম্পল ভাবে বসি, তোমাদের কথা শুনে আমি এই চুড়িটা পরেছি হাতে। কানে তো আমার দুল থাকেই না, তাও আমি এখন দিনের বেলা মাঝে মাঝে কানে একটা করে দুল পরি, আবার যখন খেতে বসি কিছুক্ষণ বাদে খুলে ফেলি, কারণ আমার কানে দুল পরতে ভালো লাগে না, খুব ব্যথা করতে থাকে কানে। আমি কেন এই কথাগুলো বলি জানো? আমরা সবাই না এখন এই বাইরের, কি বলবো, কি বলে এটা বলতো, ঝাঁ চকচকে, আমরা না সকলে এখন এই বাইরের চাকচিক্যতে না ভুলে যাচ্ছি সবকিছু। চাকচিক্য দরকার, চাকচিক্য দিয়ে আমি রাস্তায় বেরোবো, সুন্দর সফিস্টিকেটেড ভাবে সেজে গুজে ঘুরবো, ভদ্র সমাজে ওঠা বসা করবো। কিন্তু কিছু কিছু মানুষ না এমন ভাবে পোর্ট্রেট করে যে এটাই লাইফের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার কথাটা বোঝার চেষ্টা করছো? সাজগোজ করা, পার্লারে যাওয়া, এটা তো একটা পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা আমার জীবনের মেন জিনিস কখনোই হতে পারে না, তাই না? আমি আইফোন কিনছি, আমি এই কিনছি, আমি ওই কিনছি। তুমি কে যে তুমি আইফোন কিনছো? তুমি কি লাইফে করো? তো এটা দেখা দেখি এখন না, মানে যত ইয়াং জেনারেশন ছেলে মেয়েরা তারা পড়াশোনায় মন দিচ্ছে না, তাদের এখন মেন কাজই হচ্ছে একটা আইফোন কেনো, ঠিক আছে? হেভি সম্মান পাবে, বাইরের জগতের কাছে সম্মান পাবে ওই আইফোন কিনে, তোমার ঘরে খাওয়া জুটলো জুটলো না কিচ্ছু এসে যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে ইউটিউবে সব সুন্দর সুন্দর সব হাজবেন্ড মেটেরিয়াল সব দেখানো হয়, এই যে আমাদের একটা ছেলেকে একটা হাজবেন্ডকে পাকড়াও, যে আমার হাজবেন্ডও যেন ওই দাদাটার মতন হয়, আর আমাকে যেন ওই দিদিটার মতো রাখে। আমি সকাল বিকাল পার্লারে যাব, সাজবো বুঝবো, আমার জীবনটা ব্যাস এইভাবে কাটবে। এইভাবে কাটিও না যারা কাটাচ্ছে, আমি তোমাদের বলছি কেউ এরা হ্যাপি নয়, কেউ এরা সুখী নয়, এরা শুধু দেখাচ্ছে তোমাদের। আমি শুধু সবসময় এটাই বলি যে এগুলো দেখে না কষ্ট পেও না, এর মধ্যে ঘুষে যেও না। এগুলো জীবনের সব নয়, এটাই আমি সবসময় তোমাদের বোঝাই। বোঝাতে গিয়ে অনেক কিছু বলি, অনেক উদাহরণ আনি। আমি তো উল্টে দেখি তোমরা যারা ইয়াং জেনারেশন তাদের খুব ভালো লাগে আমার কথা, আমার এটা ভেবে খুব ভালো লাগে যে তোমাদের আমি বলতে পারছি যাদের জীবনটা এখনো শুরু হয়নি, শুরু করতে যাওয়ার আগে না 10 বার ভাববে। বিয়ে ইম্পর্টেন্ট, চাকরি ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট? বিয়ে না করে আমি খারাপ থাকবো, আর বিয়ের পরে যদি আমার লাইফটা পুরো অন্য একটা লোকের জন্য গোল্লায় চলে যায়, কি করব? কোথা থেকে বেরোবো? সে যে দিনের পর দিন আমাকে ডমিনেট করে, আমার আমার ইনকামের টাকা সে সব নিয়ে নেয়, আর আমাকে মাসে একটা ছোট্ট হাত খরচ হাতে ধরিয়ে দেয়,
হট করে তাকে ছেড়ে দিয়ে বেরিয়ে আসতে পারবো তো? সেই তো ডিভোর্সি হয়ে বসে থাকবো। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।